আচ্ছা, এটা স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। তো আমাদের একই ব্যাপার, আমরা কিন্তু এখনো পর্যন্ত যে জায়গায় আছি সেটা হলো ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর, তাই না? ডে 6 আমরা কিন্তু এই আজকে নিয়ে মানে তৃতীয় দিন, যেটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট, মানে টিবেট সেক্টরে কিভাবে ইফেক্টিভলি কাজ হয় কিভাবে সেটা নিয়ে কথা, এবং সেই রিলেটেড যে অ্যাক্টিভিটিস গুলো সেটা নিয়ে কথা বলেছিলাম। তো সেই জায়গায় আমরা দেখেছি যে কয়টা আছে, পাঁচটা লার্নিং আউটকাম, তাই নাই কি? জি স্যার। হ্যাঁ, তাহলে পাঁচটা লার্নিং আউটকাম। আচ্ছা, একটা একটা করে বলো তো, একজনে একটা বলো। প্রথমটা কি? Interpret Tibet scenario of Bangladesh and relevant policy document. বলতে কি বোঝাচ্ছে? বাংলাদেশের টিবেটের যে সিনারিও বা যে ঘটনাসমূহ এবং নীতি নির্ধারণের ডকুমেন্টগুলি। তাহলে আমরা প্রথম দিকে দেখছিলাম সিনারিও নিয়ে কথা বলতে, যে দেখেছি সিনারিও বলতে আসলে অনেক বিষয় আসে, যে টেকনিক্যাল এডুকেশন বলতে কি বোঝায়, ভোকেশনাল এডুকেশন বলতে কি বোঝায়, এবং ট্রেনিং বলতে কি বোঝায়, এটা আমাদের দেশে কারা কোথায় কিভাবে করছে, হ্যাঁ, সেই সব প্রতিষ্ঠানগুলো এবং কারা কন্ট্রোল করছে কারা, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখেছি। এবং এটার কোয়ালিটি, এটা নিয়ে আরো চিন্তা করেছে যে এই আমাদের দেশের জন্য এই টিবেট সেক্টরকে উন্নয়ন করার জন্য একটা পলিসি তৈরি করা হয়েছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। সেই পলিসির ব্যাপারেও এখানে আসছে যে রিলেভেন্ট, এটা রিলেভেন্ট পলিসি কি, এডুকেশন পলিসি আছে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি আছে, তাছাড়া আরো কিছু পলিসি এখানে রয়েছে, সেটা ইকুইটি পলিসি হতে পারে বা এই ধরনের আরো কয়েকটা বিষয়। তো আমরা মনে হয় এই জিনিসগুলো মোটামুটি ভাবে দেখার চেষ্টা করেছি এবং দেখেছি। পলিসি নিয়ে গতকালকে আমরা আলোচনা করেছি। তাহলে আজকে যেটা নিয়ে আমরা কথা বলতে পারি, দ্বিতীয় পয়েন্টটা কি বলি, একজনে বলো তো দ্বিতীয় পয়েন্টটা কি? দ্বিতীয় পয়েন্টটা হলো ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। ওকে, তাহলে আমরা বলছি যে ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, সেটা নিয়ে আজকে কথা বলবো, অর্থাৎ কোয়ালিটি অ্যাসুরেন্স সম্বন্ধে কি সেটা জানবো। তারপরে যেটা আছে ওয়ার্ক উইদিন দা ট্রেনিং অর্গানাইজেশন, ম্যানেজ ওয়ার্ক রিলেশনশিপ, আর একটা হলো অ্যাসিস্ট লার্নার টু ডেভেলপ ইত্যাদি। তা আমরা দেখা যায় দ্বিতীয় যেটা 2 নম্বর যেটা বিষয়, ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, আজকে ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো এখানে আমরা দেখি যে এই অংশে পেজ নাম্বার 60 আমরা বলেছিলাম যে একটা খাতা রাখতে, এবং সেখানে আমরা আজকে তারিখ দিয়ে লিখতে পারবো যে ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম নিয়ে আমরা কথা বলছি, অর্থাৎ 1.2 এখনো যেটা লার্নিং আউটকাম, যেটা দ্বিতীয় লার্নিং আউটকাম যেটা, সেটা নিয়ে কথা বলছি। সেখানে আমাদের বলছে তিনটা জিনিস আছে। পেজ নাম্বার 60 তে বলা আছে, একটা হলো কোয়ালিটি ইস্যুস ইন টিবেট, components of quality assurance manual, parts of course accreditation documents, CAT। তিনটা কথা, তার মানে যেটা বলছে এটার মানেটা কি, কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি ইস্যু, মানে আমরা যেটা 60 নাম্বার পেজে যদি যাই তাহলে দেখতে পাবো যে বিষয় নিয়ে কথা যদি বলতে যাই, আমরা বলি প্রথম কথাটা কি, যে আমাদের দেশে কোয়ালিটি নিয়ে প্রশ্ন আসতে পারে। কেন? যে আগে আমাদের এখান থেকে ছেলেরা ট্রেনিং গ্রহণ করছে, এবং ট্রেনিং গ্রহণ করার পরে কি দেখা যাচ্ছে যে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য তার যোগ্যতা তৈরি হয় না। আছে না এরকম ব্যাপার? যেন তেন ভাবে পাশ করে যাচ্ছি, কিন্তু ইন্ডাস্ট্রিতে যখন চাকরি করতে যাচ্ছি, ইন্ডাস্ট্রি পিপল কি বলছে যে এই ট্রেনিং তো হয় নাই, মানে ও তো কাজ শেখে নাই বা কাজ তো পারে না, তাহলে কিভাবে সার্টিফিকেট পাইলো? এই প্রশ্ন অ্যারাইজ করেছে না? কি বলো? কিন্তু কাজ পারে না, এটা ঠিক? কাজই পারে না। আরে এটা একটা ডিসক্রেডিট না? এটা একটা ডিসক্রেডিট। জি স্যার। আচ্ছা, আমরা হ্যাঁ, তারপরে যেটা ফয়সাল বলতো যে এই যে আর কি কি সমস্যা দেখি আমরা আমাদের এই জায়গায়, আরো কি সমস্যা আছে?
ফয়সাল কি আমাকে শুনতে পাচ্ছ? ফয়সাল কবির, তুমি আনমিউট করে বলো। আচ্ছা, রহিমা আক্তার বলো তো। সরি স্যার, প্রশ্নটা আরেকবার যদি বলতেন। হ্যাঁ, বলছি যে আমরা এই যেমন একটা প্রশ্ন বললো, একটা কথা বললো যে কি কি সমস্যা আছে কোয়ালিটি এনশিওর করার ক্ষেত্রে। একটা সমস্যার কথা বললো যে এই যে স্টুডেন্টরা এখান থেকে পাশ করে বেরোচ্ছে, তখন যখন ইন্ডাস্ট্রিতে চাকরি করতে যায় তাহলে সে তো কাজ পারে না, তার মানে টেকনিক্যালি সে সাউন্ড না, সে যেখান থেকে শিখেছে সেখান থেকে ভালো করে না শিখেই সার্টিফিকেট অর্জন করে ফেলেছে। তাহলে আর কি হতে পারে সমস্যা? সরি স্যার, এখন মাথায় আসতেছে না। স্যার আমি বলবো স্যার। হ্যাঁ, মেহেদী বলো। স্যার যেমন অনেকে স্যালারি নিয়ে স্যার অনেক সময় প্রবলেম হয়, যেমন তার যে যোগ্যতা আছে স্যার সেই অনুযায়ী তাকে স্যার কর্মঘন্টা অনুযায়ী তাকে মজুরি প্রোভাইড করা হয় না, বা তার যে স্কেল অনুযায়ী তার স্যালারিটা ধরা হচ্ছে সে অনুযায়ী ধরা হচ্ছে না। স্কেল অনুযায়ী বাদ দিলাম, কিন্তু বলছি যে সে যে কাজ শিখতে পারলো না, এর জন্য মানে দায়ী কে কে? ও কি ও একাই দায়ী যে ও যখন শিখতে পারে না, শিখতে চায় না, সেক্ষেত্রে তাহলে সার্টিফিকেটটা দিলাম কেন? এনভায়রনমেন্ট আর ইন্ডাস্ট্রি স্যার অনেক ট্রেনিং অর্গানাইজেশন। অর্গানাইজেশন ঠিক আছে, অর্গানাইজেশন ঠিক মতন তাকে পড়ানোর দায়িত্ব নিতে পারেনি, ঠিক মতন পড়ায় নাই, এটা একটা ব্যাপার। কিন্তু সার্টিফিকেট পাইলো কি করে? তাহলে পরীক্ষার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি আছে, পরীক্ষার ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি আছে, কোর্স যে পরিচালিত হচ্ছে সেই কোর্সের মধ্যে ল্যাবস গ্যাপস আছে। হ্যাঁ, গ্যাপ আছে। টিচার যে লেকচার দিচ্ছে সেটা সে বুঝতেছে না, তাহলে সেই জায়গায় একটা ল্যাবস গ্যাপ থাকতে পারে। অথরিটি যেমন মনিটরিং করার কথা সেগুলো সে করছে না, তাই না? আবার যেমন সবকিছুই ঠিক আছে যে হয়তো করছে, তাহলে ইন্ডাস্ট্রিতে যেভাবে কাজের জন্য উপযুক্ত হওয়ার দরকার সেই রকম ভাবে কোর্স কন্টেন্ট গুলো ডেভেলপ হয় নাই, সেটাও তো হতে পারে। যে আমার কোর্সের যে ডিজাইন হয়েছে সেটা ইন্ডাস্ট্রিতে যেভাবে ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুযায়ী হয় নাই, হতে পারে না সেটা? সেটাও তো হতে পারে। তাহলে আমরা একটু দেখি যে কি কি সমস্যা হতে পারে। আমরা যে শেয়ারিংটা করেছি সেই অংশে আবার একটু যাই, এই জায়গাটা একটু দেখি যে কি বলছে, যে কি কি ইস্যু আছে। তার মানে একটা ব্যাপার তো নিশ্চয়ই কিছু ইস্যু আছে, ঠিক আছে। তারপরের পয়েন্টটা কি, এইটা কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল কেন দরকার, আবার কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট এটা কেন দরকার, এই দুটো আমরা বিষয়ে যাব। প্রথম কথা আছে যে ইস্যুগুলো কি কি। এখানে বলছে ডিবেট মে ভেরিড ইন কান্ট্রি টু কান্ট্রি অ্যান্ড ইনস্টিটিউট টু ইনস্টিটিউট ফর ডিফারেন্ট ফ্যাক্টরস, কনটেক্সট অ্যান্ড এনভায়রনমেন্টস। ট্রেডিশনাল ডিবেট এবং ট্রেডিশনাল ডিবেট সিস্টেমে দেখা গেছে যে এক এক দেশে এক এক রকম ভাবে ট্রেনিং দিচ্ছে, এক একটা অকুপেশনের জন্য। আবার দেখা যাচ্ছে একই দেশে এক ইনস্টিটিউটে যেভাবে ট্রেনিং দিচ্ছে আর এক ইনস্টিটিউটে ভিন্নতা আছে। তার মানে আমরা দেখছি যে অনেক প্রতিষ্ঠানে ইনস্ট্রুমেন্ট নাই, টিচার সেখানেও ট্রেনিং দিচ্ছে, সার্টিফিকেট পাচ্ছে। আবার অনেক ভালো প্রতিষ্ঠান আছে, সেসব প্রতিষ্ঠানে অনেক ভালো করে পড়াইতেছে। তাহলে এই ইনস্টিটিউট টু ইনস্টিটিউটও ডিফার করে। তারপরে ব্যাপার আছে যে কোর্স কন্টেন্ট, সেগুলো কিন্তু ডিফার করে। তারপর হলো এনভায়রনমেন্ট, আমাদের যেখানে পড়াশোনার এনভায়রনমেন্ট এক জায়গায় আছে এক জায়গায় নাই, প্রতিষ্ঠানের কোয়ালিটির উপরে এগুলো নির্ভর করছে। এট দ্য সেম টাইম যে কথাটা মেইন, যে কথাটা আমরা এখানে বলছি, নট কনসিস্টেন্ট অ্যাবাউট কোয়ালিটি অ্যাসুরেন্স। তাহলে এই যে মানে কোয়ালিটিকে অ্যাসুর করার ব্যাপারে যে কনসিস্টেন্সি থাকা দরকার, ধারাবাহিকতা থাকা দরকার, সেটা নাই। তাহলে আবার আরো বলছে যে নট স্ট্যান্ডার্ড অ্যালাইন উইথ ডিমান্ড অকুপেশন, অর্থাৎ ওই যে ইন্ডাস্ট্রিতে যে ডিমান্ড আছে সেই ডিমান্ডের সঙ্গে স্ট্যান্ডার্ড গুলো অ্যালাইন করে না, স্ট্যান্ডার্ড অনুযায়ী সেইভাবে স্ট্যান্ডার্ড তৈরি হয় নাই। তারপরে বলছে কারিকুলাম নট বেসড অন নিডস, অর্থাৎ প্রয়োজনের যেভাবে প্রয়োজন, যে ধরনের প্রয়োজন কারিকুলাম, যে ধরনের কারিকুলাম প্রয়োজন, এখানে কারিকুলামের কথা গতদিন কে একজন বলেছিল যে স্যার কারিকুলামটা কি। কারিকুলামটা আমরা জানবো পরে। কারিকুলাম মানে শুধু সিলেবাস না, কারিকুলাম বলতে ভাস্ট বিষয় বোঝায়। অর্থাৎ আমরা যে স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড দেখেছি সেই ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী তার ডিটেলস থাকবে, অর্থাৎ সে কত ঘন্টা পড়বে, কোন বিষয়ের উপরে স্কিল আসবে, কোন বিষয়ের উপরে নলেজ আসতে হবে, কি ধরনের অ্যাটিটিউড আসতে হবে, কারা এগুলো পড়াবে, কোর্সের মানে এই যে
এই সিবিএলএম গুলো কিভাবে আসবে বা এই সিবিএলএম গুলো কিভাবে তৈরি হবে, এটা ডেলিভারি দেবে কিভাবে, ও কারা এই মানে এই কোর্সটা কোথায় কন্ডাক্ট করা হবে, সেই টিচার গুলো কেমন হবে ইত্যাদি বিষয়গুলো কারিকুলামে মেনশন করা থাকে। হ্যাঁ, এবং ফাইনালি তাদের অ্যাসেসমেন্ট কিভাবে হবে সেটাও কারিকুলামের মধ্যে থাকবে। অর্থাৎ কারিকুলাম ইজ এ ভাস্ট ম্যাটার। তাহলে কারিকুলাম এগুলোও কিন্তু প্রয়োজন অনুযায়ী তৈরি হয় নাই, যেভাবে প্রয়োজন সেভাবে ট্রেডিশনাল সিস্টেমে কারিকুলাম ডেভেলপ হয় নাই। তারপরে বলছে টিবেট টিচার্স এন্ড ট্রেনার্স আর নট প্রপারলি ট্রেইনড। তাহলে ওই যে ট্রেন টিচার নাই, ট্রেনার নাই, সেটাও একটা সমস্যা। ল্যাক অফ এ স্ট্রং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট টিবেট গভর্নেন্স। তাহলে যেখানে সরকার যেভাবে এইখানে এটাকে কন্ট্রোল করবে, মনিটরিং করবে, সেই মনিটরিং এর মধ্যে যদি ল্যাকিং থাকে, হ্যাঁ, দুর্বলতা থাকে, তাহলে আমরা ভালো আউটপুট বের করতে পারবো না। স্কিলস ট্রেনিং ইজ প্রবলেমেটিক্স। অর্থাৎ যে ধরনের ট্রেনিং দিতে হবে, যে ধরনের ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, হ্যাঁ, যে ধরনের ফ্যাসিলিটি থাকতে হবে, সেগুলো যদি সেই ফ্যাসিলিটি গুলো যদি না থাকে, সেই কথাই বলছে স্কিল ট্রেনিং ইজ প্রবলেমেটিক্স। রিকোয়ারমেন্ট রুলস আর ডিফেক্টিভ এন্ড টাইম কনজিউমিং। কোনো জায়গায় লোক নেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, যেখানে টিচার নিবে বা আমার ইনস্টিটিউটে যে ধরনের টিচার থাকা দরকার সেই লোকগুলো নাই, কম আছে, হ্যাঁ, ওই যে রেশিও অনুযায়ী নাই। সুতরাং তাদের যে নিয়োগ দিতে হবে সেই নিয়োগ অনেক লেংথি প্রসেস হওয়ার কারণের জন্য টিচার স্টাফের ঘাটতি থাকাতেও আমাদের এই কোয়ালিটি এনশিওর হচ্ছে না। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। 60 নম্বর পেজে গেলে দেখা যাবে আরো ডিটেলস করে লেখা আছে। আমরা শর্ট করে এখানে দেখাইছি, এ সংক্ষিপ্ত আকারে বোঝার চেষ্টা করতে চাচ্ছি। তো আমরা এইভাবেও যদি প্রশ্ন, অনেক সময় পরীক্ষায় কিন্তু এই প্রশ্ন আসেই যে আমাদেরকে জানতে চায় যে কি ধরনের ইস্যু, মানে কোয়ালিটি অ্যাসিওর করার ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা ছিল, এই হলো তার সমস্যাগুলো। সমস্যাগুলো কি বোঝা গেছে কিছু কথা? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার। মোটামুটি কিছু বোঝা গেছে হয়তো। তাহলে এইটা একটা বড় মোটামুটি বোঝা গেছে। হ্যাঁ, কোয়ালিটির ব্যাপারটা আসছে। সেকেন্ড থিং হচ্ছে আমরা এটা কিন্তু পরীক্ষায় আসবে এরকম কথা, এখানে পয়েন্ট 4-5টা পয়েন্ট আমরা কিন্তু লিখে দিতে হবে। যদি না স্যার আপনি যে কোশ্চেনটা কিভাবে আসবে? প্রশ্ন আসবে ওই যে কোয়ালিটি ইস্যু গুলো কি কি। স্যার আমি যে এই পয়েন্টগুলো দিয়ে দিই তাহলে স্যার হবে স্যার, যে এখানে যে আপনি হবে এই যে কোয়ালিটি ইস্যু ইন টিবেট, টিবেটের কোয়ালিটি ইস্যু গুলো কি, হ্যাঁ, স্যার 4 থেকে 5টি দিলে হবে, তাই এই যে 4 থেকে 5টা দিয়ে দিলেই হবে। আছেই তো 7টা। 7টা না, আরো বেশি আছে, আমরা একটু কমায় এখানে দিয়েছি, ওই আচ্ছা সাইডে গেলে আরো বেশি আছে। হ্যাঁ, সুতরাং জি স্যার, ইম্পর্টেন্ট দেখে 4-5টা দিয়ে দিবেন। ঠিক আছে, সময়ের উপরে নির্ভর করে। স্যার এখানে ইজি ভাবে দেওয়া আছে স্যার আপনার প্রেজেন্টেশন। হ্যাঁ, আমি একটু শর্ট করে দিয়েছি। হ্যাঁ, নিজের মতন করে একবার একটু পড়ে বুঝে তারপরে যদি নিজের মতন একটু কমায় এভাবে রাখতে পারি, হ্যাঁ, তাহলে আমরা সেভাবে কমায় লিখবো। তাহলে বইতে আমাদের সিবিএলএম টা অনেক ডিটেইলস আছে, আমরা একটু কমায় ফেলবো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি বলেন। স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক স্যার। হ্যাঁ, ঈদ মোবারক। তাহলে ঠিকভাবে চলতেছে না? হ্যাঁ, সেশন চলছে না? চলছে, সেশন চলছে। তাই তো ঢুকতে পারি না স্যার, গ্রামে তো নেট অনেক প্রবলেম। আচ্ছা আচ্ছা। অনেক বৃষ্টিপাত, বিদ্যুৎ থাকে না তো, তাই নেট অনেক সমস্যা, তাই আসতে পারি নাই। কোথায় খোঁজ খবর নিতে পারি নাই স্যার, দেশে আছি, গ্রামের বাড়িতে। কোথায় দেশ? তো স্যার বরগুনা। বরগুনা তো অনেক দূরে, তাই না? বরগুনা ডিস্ট্রিক্ট, আমতলী উপজেলা। হ্যাঁ, ওদিকে একটু সমস্যা আছে। তো এই যে তারপরে একটু দেখে নিতে হবে, যেমন এই যে পেজ নাম্বার 62 লিখে নিয়ে এগুলো যতটুকু পারা যায় আমরা আজকে যে আলোচনা করছি, বেশি না, কেবল শুরু করেছি। 60 নম্বর পেজে বলেছি কোয়ালিটি ইস্যু ইন টিবেট। টিবেটে কি কি সমস্যা আছে, সমস্যা আছে বলেই তো এর ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন আছে, তাই নয় কি? আমাদের সিস্টেমে সমস্যা আছে বলে সেটাকে দূরীকরণ করার জন্য আমরা নতুন করে চিন্তা ভাবনা করেছি এবং কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম ডেভেলপ হয়েছে। এখন বোঝা গেছে যে কোয়ালিটি অ্যাসুরেন্স ওই যে প্ল্যানিং এর মধ্যে আমাদের যে
ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, তার মধ্যে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম কেন রাখা হয়েছে? এই জন্য রাখা হয়েছে যে ওই ট্রেডিশনাল সিস্টেমে এই ধরনের অনেক সমস্যা আছে, এই সমস্যা দূরীকরণের জন্য আমরা যে কাজগুলো করেছি সেই কাজগুলো কি কি এখানে দেখাচ্ছি। যে এইটা কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে 5 কম্পোনেন্ট অফ ন্যাশনাল স্কিল কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম, সংক্ষেপে NSQAS, ন্যাশনাল স্কিল কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। আমরা বলেছি কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালে কি কি থাকবে, যে তার 5টা কম্পোনেন্ট, সেই 5টা কম্পোনেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। এই 5টা 1, 2, 3, 4 পরীক্ষা আসে যে 5টা কম্পোনেন্ট ন্যাশনাল স্কিল কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের 5টা কম্পোনেন্টের নাম লিখো, বা 5টা কম্পোনেন্ট নাম লিখলে তখন এই 5টা কম্পোনেন্ট লিখে দিতে হবে। একটা বলেছে অ্যাক্রেডিটেশন অফ কোয়ালিফিকেশন এন্ড ইউনিট অফ competency on NTVQF, ন্যাশনাল টেকনিক্যাল ভোকেশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, তার মধ্যে যে ইউনিট অফ কম্পিটেন্সি আছে সেইগুলোর কোয়ালিফিকেশন গুলো অ্যাক্রিডিয়েটেড করা থাকতে হবে। অর্থাৎ আমরা ফ্রেমওয়ার্কে দেখেছি যে ফ্রেমওয়ার্কে কি দেখেছি, সেখানে দেখেছি যে আমরা যদি ট্রেইনার তৈরি করি তাহলে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি তার সম্পন্ন করতে হবে, এবং ওই ইউনিট অফ কম্পিটেন্সি গুলো অ্যাক্রিডিয়েটেড হতে হবে, অর্থাৎ অনুমোদিত হতে হবে। অনুমোদন করবে কারা? ওই তৈরি করার পরে ইন্ডাস্ট্রি আইএসসির যে মেম্বার, তারা এটা অনুমোদন করবে, এবং অনুমোদন করলে পরে এটা অ্যাক্রিডিয়েটেড হবে। সেই কোর্সটা আমার পরিচালনা করতে হবে। বোঝা গেছে 1 নম্বর কথা। আমরা যে এর আগের দিন, মানে গত দিনের আগের দিন মানে আর আগের দিন বলেছিলাম, গতকালকেই তো বলেছিলাম যে সে ট্রেইনারের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে, অ্যাসেসরের জন্য কি কোয়ালিফিকেশন লাগবে। আজকে পরীক্ষা আসছিল না? জি স্যার আসছিল। হ্যাঁ, এই কথাটা কিন্তু প্রথম যে কথাটা বলেছে, এই কথা থেকে বুঝতে হবে যে ন্যাশনাল NTVQF যে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক আছে, সেখানে এই কোয়ালিফিকেশনের মধ্যে যে ইউনিট অফ কম্পিটেন্সি মেনশন করা আছে সেগুলো অ্যাক্রিডিয়েটেড হবে। অর্থাৎ এক একটা লেভেলের জন্য, যেমন লেভেল 1 এর জন্য একটা নির্দিষ্ট ইউনিট অফ কম্পিটেন্সি করা আছে একটা অকুপেশনের জন্য, আর একটা অকুপেশন লেভেল 2 এর জন্য একরকম আছে। এইরকম ভাবে আমাদের অনেকগুলো অকুপেশন আছে, প্রতিটা অকুপেশনের জন্য মানে কয়টা করে ইউনিট অফ কম্পিটেন্সি থাকবে এবং সেইগুলো অ্যাক্রিডিয়েটেড থাকতে হবে। বোঝা গেছে কিছুটা কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা লিখবো অ্যাক্রিডিটেশন অফ কোয়ালিফিকেশন এন্ড ইউনিট অফ কম্পিটেন্সি অন NTVQF। ইউনিট অফ কম্পিটেন্সিও থাকতে হবে এবং কোয়ালিফিকেশনের জন্য এটা সেটেল ডাউন করা থাকতে হবে। 2 নাম্বার, রেজিস্ট্রেশন অফ ট্রেনিং এন্ড অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, মানে RTO। তার মানে আমরা যে সব শিক্ষা প্রতিষ্ঠানে এই ট্রেনিং প্রদান করা হবে সেই ট্রেনিং প্রতিষ্ঠানগুলো রেজিস্টার্ড হতে হবে। অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আমাদের আছে, কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড অথবা এখন যেটা হচ্ছে NSDA, সে কি করবে? তার কাছে আবেদন করতে হবে প্রতিষ্ঠানকে যে আমরা এই ধরনের ট্রেনিং প্রোভাইড করব, যে যে সাবজেক্টের ব্যাপার বলবো, যে যে অকুপেশনের কথা বলবো, সেই ট্রেনিং আমরা করাতে চাই। সুতরাং আমাদের এই প্রতিষ্ঠানকে রেজিস্টার্ড করা হোক। তাহলে রেজিস্টার্ড করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে ম্যানুয়ালে বলা আছে যে প্রথমত ওরা কতগুলো পেপারস পাঠায় দিবে, মানে অর্গানাইজেশন, সে অর্গানাইজেশন ওই পেপারগুলো নিজেরা অবজার্ভ করবে, দেখবে এবং সেটা ফিল আপ করবে। সেখানে হয়তো বলা আছে যে এক একটা অকুপেশনের জন্য কয়টা কোন ধরনের ল্যাব লাগবে, ল্যাবে কি কি ফ্যাসিলিটি থাকতে হবে, 20 জনের উপযোগী করে সমস্ত কিছু আছে কিনা, সেইগুলো তারা আগে নিজেরা বলবে, অর্গানাইজেশন বলবে, এবং তার সঙ্গে কি ধরনের টিচার দরকার, সেই টিচারগুলো আছে কিনা, তার জন্য কি ধরনের এনভায়রনমেন্ট দরকার, অর্থাৎ সেফটির ক্ষেত্রে যা যা এনভায়রনমেন্টের দরকার আছে সেগুলো আছে কিনা, যা যেসব ট্রেনাররা এখানে আসবে ট্রেনিং নিতে, তারা যাতে এই ইনস্টিটিউটে অনায়াসে আসতে পারে, এ সম্বন্ধে অনেক তথ্য আছে, অনেক ডিটেলস আছে। তো সেই ডিটেলসটা আগে হলো অর্গানাইজেশন নিজেরা ফিল আপ করবে যে আমাদের এই আছে, ওই কোয়ালিটি অনুযায়ী যা যা থাকা দরকার তা তা আছে। তাহলে এগুলো ফিল আপ করে যখন বোর্ডের কাছে পাঠাবে, বোর্ড কি করবে, আবার থার্ড পার্টি দিয়ে এটাকে আবার ভেরিফাই করবে যে না ওই প্রতিষ্ঠানে এগুলো সব ঠিক আছে কিনা, আগে চেক করো ওরা যা বলেছে তা কি সঠিক কিনা। যদি সঠিক থেকে থাকে তারপরে তারা তাকে রেজিস্ট্রেশন
দিবে, আদারওয়াইজ দিবে না। তাহলে এতে করে কোয়ালিটিটা এনশিওর হচ্ছে, সব প্রতিষ্ঠানে ট্রেনিং প্রদান করবে না। তাহলে এই একটা ব্যাপার। তৃতীয় ব্যাপার অ্যাক্রেডিটেশন অফ ট্রেনিং অ্যাসেসমেন্ট অর্গানাইজেশনস এবং সেন্টার। সেন্টারকেও বলছে যে ওখানে হলো যেমন প্রতিষ্ঠান যেমন রেজিস্ট্রেশন করতে হবে, তেমনি একটা ওই ট্রেনিং অর্গানাইজেশন অ্যাক্রিডিয়েটেড হতে হবে এবং তার সেন্টারটা অ্যাক্রিডিয়েটেড হতে হবে। মূলত যেখানে ট্রেনিং গ্রহণ করবে সেই ল্যাব এবং যেখানে পরীক্ষা নেওয়া হবে সেই সেন্টারকে আবার আলাদাভাবে তাকে অ্যাক্রিডিয়েটেড হতে হবে, অর্থাৎ অনুমতি নিতে হবে যে এই ল্যাবটাকে আবার তারা চেক করে অনুমতি দিবে। প্রতিষ্ঠান যেমন অনুমতি নিতে হবে, সেই প্রতিষ্ঠানের সঙ্গে সেই ল্যাবগুলোরও আলাদাভাবে অনুমতি নিতে হবে। অডিটিং অফ ট্রেনিং অর্গানাইজেশন ফর কমপ্লায়েন্স এগেইনস্ট কোয়ালিটি স্ট্যান্ডার্ড। এবং শুধু যে আমি এই যে মানে এই অনুমতি নিলাম বা অ্যাক্রেডিটেশন করলাম সেটা একবার করে ফেললে আর সারা আর দেখা গেল স্যার কমপ্লায়েন্সটা এখানে কি বোঝাচ্ছে? আচ্ছা, কমপ্লায়েন্স আমি আমি বলে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি। কমপ্লায়েন্স বলতে বোঝাচ্ছে যে যেরকম কোয়ালিটির জিনিস থাকা দরকার ঠিক সেই রকম জিনিস আছে কিনা এইটা কম্পেয়ার করতে হবে। এই কম্পেয়ার করে যদি সব ঠিক থাকে তাহলে সেটা কমপ্লাই হলো। এইটা হলো কমপ্লায়েন্স এর বিষয়টা আসছে। তো যেমন আমি বলি যে ওই যে বিদেশ থেকে যে আরএমজি মানে দ্যাট ইজ রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি গুলো তারা ভিজিট করতে আসে। কেন আসে? যে ওটা কমপ্লাই করে কিনা। কমপ্লাই করে বলতে বোঝাচ্ছে ওর মধ্যে ওই ধরনের এনভায়রনমেন্ট আছে কিনা, যারা কাজ করবে সেই তাদের যা যা ফ্যাসিলিটি থাকা দরকার সেটা আছে কিনা, যেখানে বসে কাজ করবে সেই জায়গায় এনভায়রনমেন্টটা সেফটি কিনা, তাছাড়া যে ধরনের মডার্ন ইনস্ট্রুমেন্ট থাকা দরকার সেগুলো আছে কিনা, এই সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেটা কমপ্লাই করলো, ওই স্ট্যান্ডার্ডের সঙ্গে কমপ্লাই করলো। সেই কথাটা বলেছে যে স্ট্যান্ডার্ডের সঙ্গে কোয়ালিটি স্ট্যান্ডার্ডের সঙ্গে ম্যাচ করে কিনা। কোয়ালিটি স্ট্যান্ডার্ড যেটা সেট করেছে সেই সেট অনুযায়ী অর্গানাইজেশনে সবকিছু আছে কিনা সেটা টাইম টু টাইম অডিট করবে। যেটা বললাম যে 20 জনের জন্য সমস্ত ইনস্ট্রুমেন্ট থাকতে হবে, যে আমি একটা 4 জনকে দিয়ে একটা সেট নিয়ে কাজ করাচ্ছি, হবে না। প্রত্যেকের যে হাতে হাতে কাজ করার মতন সুবিধা থাকতে হবে এবং প্রত্যেকের যে যে ইনস্ট্রুমেন্ট থাকা দরকার, যে যে সেফটি ডিভাইস থাকা দরকার সবকিছু আছে কিনা, এইটাই হলো কমপ্লাইয়ের ব্যাপার। এরপরে আসছে কোয়ালিটি অ্যাসুরেন্স অফ বিটিবি। এখানে বিটিবির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে through establishing the NSQAS by external quality assurance system। এই এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম অর্থাৎ খালি যে বোর্ড এই ইয়াটা অডিট করবে তা না, বোর্ডও যে ঠিক মতন কাজ করছে কিনা সেজন্য আমার আলাদা ব্যবস্থা আছে। ওই যে NSQAS বললাম যে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের যে বিষয়টা আছে সেটা কি এক্সটার্নাল কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম দ্বারা তারা বোর্ডকেও এটা ভেরিফাই করবে যে বোর্ড সঠিকভাবে কাজ করছে কিনা, NSDA সঠিকভাবে কাজ করছে কিনা সেগুলো দেখবে। তাহলে 5টা পয়েন্ট কিন্তু এখানে ক্লিয়ার, এটা পরীক্ষায় আসে। বোঝা গেছে? একেবারে হুবহু এখান থেকে লিখে দিতে হবে 5টা পয়েন্ট, একেবারে মেনশন করে দেয় যে 5 কম্পোনেন্ট কি কি। হ্যাঁ স্যার এটা কি ওই যে আরটিও যেরকম এর আগে লিখছে, আরটিও সংক্ষেপে লিখছে, এভাবে লেখা যাবে? হ্যাঁ লেখা যাবে, অবশ্যই লেখা যাবে। এখানে যেভাবে সংক্ষিপ্ত আকারে দেয়া আছে আমি অনেকভাবে সংক্ষিপ্ত করে দিয়েছি, তোমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, 1 নাম্বারটা যদি ইউওসি অন এনটিভিকিউএফ এটুক দিলেই হবে নাকি পুরো লাইনটাই দিতে হবে? না এই দিলেই হবে, এখানে যেভাবে দেয়া আছে ঠিক সেভাবে দিলেই চলবে। হ্যাঁ ঠিক আছে, সরি আমার একটা ফোন আসছিল, এটা অ্যাটেন্ড করার জন্য একটু মিট করে নিয়েছি। তো আমরা পরবর্তী যেটা আসছি ওইটা তো বোঝা গেছে যে আমরা এটা করতে পারবো। এরপরে যেটা আসছে সেটাকে বলছে সংক্ষেপে হচ্ছে ক্যাড। ক্যাড মানে হচ্ছে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। একটা জিনিস বুঝলাম, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল, ওই ম্যানুয়ালে বলা আছে
কি ধরনের প্রতিষ্ঠান হবে, কারা কিভাবে তাকে কন্ট্রোল করবে, কিভাবে অ্যাক্রিডিটেশন করবে, এভরিথিং বলা আছে। কিভাবে অডিটিং আছে, ওই 5টা পয়েন্টে আমরা বুঝেছি। আমরা ওই কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল কোথায় পাওয়া যাবে আমরা দেখবো একটু পরে। লাস্ট যে কথাটা আমরা বলছি যে এই কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, এবার আসছে কোর্স নিয়ে কথা। কোর্সকেও অ্যাক্রিডিটেড হতে হবে। 3টা পার্ট আছে এই কোর্সটা, যে আমরা প্রত্যেকটা অকুপেশনের রেসপেক্টে যা যা পড়ানো হবে সেইগুলোর বর্ণনা ডিটেলস আছে, সেটা অ্যাক্রিডিটেড হতে হবে। সেই কোর্সটা অ্যাক্রিডিটেড হতে গেলে ওর মধ্যে 3টা পার্ট আছে, পার্ট এ, পার্ট বি, পার্ট সি। পার্ট এ তে বলেছে, সংক্ষিপ্ত স্বরে লিখেছে, ইট প্রোভাইডস ইনফরমেশন ফর কোর্স ডেভেলপমেন্ট। একটা কোর্স ডেভেলপ করতে গেলে, তৈরি করতে গেলে কারা এর সঙ্গে জড়িত, তাদের সবার ব্যাপার আসছে, যেমন স্ট্যান্ডার্ড সেটিং বডি। তার মানে স্ট্যান্ডার্ডটা যে সেট করবে সেই রকম একটা বডি আছে, বাইরের থেকে ইন্ডাস্ট্রির লোক থাকবে, অন্যান্য কারা কারা ওই বডিতে থাকবে, আমরা সেটা দেখব। কোয়ালিটি অ্যাসুরেন্স বডি, এই কোয়ালিটি অ্যাসুর করবে কারা, সেই কথাটাও বলা আছে। আমরা আরো ডিটেলসে দেখবো যে পার্ট এতে কি কি অংশ আছে। আমরা সংক্ষেপে বলেছি যে এই কোর্সটা ডেভেলপ করতে যারা যে ধরনের ইনফরমেশন দরকার, অর্থাৎ আমি এই কোর্সটা ডেভেলপ করলাম, এই কোর্সটা কপি করে নিতে পারবে না অন্য কেউ, তাহলে কপি প্রোটেকশনের ব্যাপার থাকবে। এই কোর্সটা সত্ত্বাধিকার কে, তাহলে সেই সত্ত্বাধিকারের নাম সেখানে লেখা থাকবে। আমার কথা কি বোঝা গেছে? এই কথাটা পার্ট এতে কি বলেছি যে আরেকবার করলে একটু ভালো হয়। হ্যাঁ, বলেছি যে আমরা একবারে ডিটেলস দেখাবো, সেখানে আরো কনসেপশন ক্লিয়ার হবে। বলছি যে একটা কোর্স আমি ডেভেলপ করব, তাহলে এই যে কোর্স ডেভেলপ করব সেই কারা ডেভেলপ করছে, অনেক ধরনের ইনফরমেশন থাকতে হবে। যে এই কোর্সটা তৈরি করেছে কারা কারা লিখেছে, হ্যাঁ, এই বইটা বা এই কোর্সটা, তাদের একটা কমপ্লিট লিস্ট থাকবে। তারপরে বলবে যে এইটা কি কেউ কপি করতে পারবে না, যেমন প্রত্যেকটা বইয়ের মধ্যে ইনফরমেশন থাকে না যে এটা প্রোটেক্টেড, এটা অন্য কেউ আমার এই কোম্পানি বা এই যেমন বিটিপি এটা তৈরি করেছে, তাহলে বিটিপি ছাড়া আর কেউ এটার সত্ত্বাধিকার হতে পারবে না। বিটিপির এই বইটা যদি কেউ আরেকজনে কপি করতে চায়, তাহলে বিটিপির অনুমতি নিতে হবে। এরকম কথাগুলো বইয়ের মধ্যে লেখা থাকে না? লেখা থাকে। এবং শুধু তা না, তার সঙ্গে স্ট্যান্ডার্ড সেটিং বডি, অর্থাৎ এই বইটা যে তৈরি করার পরে এটাকে কারা স্ট্যান্ডার্ডাইজ করেছে তাদের নাম ধাম থাকবে। তারপরে কোয়ালিটি অ্যাসুরেন্স বডি, এটা যে কোয়ালিটি মেনশন করেছে, অর্থাৎ ইন্ডাস্ট্রির সঙ্গে এটা টালি করে সবকিছু মেনটেন করেছে, সেই সব কথাগুলো, এই ইনফরমেশন গুলো বইয়ের শুরুতে কোনো এক জায়গায় লেখা থাকবে। তার মানে পুরা কোর্সটাকে যদি 3টা পার্ট করা থাকে, তার মধ্যে ছোট একটা পার্টে এই ইনফরমেশন গুলো ডিটেইলস দেয়া থাকবে যারা কোর্স ডেভেলপ করেছে। বুঝাতে পেরেছি এবার কথাটা? জি স্যার। সুমাইয়া স্যার পার্ট 2 সুমাইয়া বুঝতে পেরেছো কথাটা? यस স্যার। এবার আসি পার্ট বি। পার্ট বি তে বলছে বুঝতে পারছি। হ্যাঁ, পার্ট বি তে আসছে ইট কন্টেইনস ডিটেইলস অফ ইন্ডাস্ট্রি নিডস এন্ড রুলস এন্ড রিকোয়ারমেন্টস ফর কোর্স স্ট্রাকচার্ড, ডেলিভার্ড এন্ড অ্যাসিস্ট। তারা বলছে যে এই কোর্সের যে গঠন মানে স্ট্রাকচারটা, এই কোর্সটা যে ডেলিভার হবে, কিভাবে ডেলিভার হবে, এই কোর্স যে কিভাবে অ্যাসেস্ট হবে, তার মানে ওই যে আমরা সিএস এর মধ্যে দেখেছি না যে 9টা পয়েন্ট, তার মধ্যে কিন্তু বলা আছে যে সেই 9 পয়েন্টের মধ্যে যে তার মধ্যে কি কি এলিমেন্ট থাকবে, কি কি পারফরমেন্স ক্রাইটেরিয়া থাকবে, কি কি তোমার রেঞ্জ অফ ভেরিয়েবল থাকবে, তারপরে এটা এভুলেট করবে কিভাবে, তারপরে এটা এখানের মধ্যে অ্যাক্রেডিটেশন কিভাবে হবে, এই যে যাবতীয় কথা, মানে বডি, মূল কোর্সের মূল বডি যেটা, সেই বডিটা থাকবে পার্ট বি তে। বোঝা গেছে? আমরা যে সিএস এর মধ্যে যেভাবে লেখা আছে, সিএস এর অনুরূপ ভাবে এইখানে কারা পড়াবে, কিভাবে পড়াবে, কত ঘন্টা পড়াবে, কোন জিনিস পড়াবে, কোনটা হলে তার স্কিল আসবে না, হ্যাঁ, কতটুক তার নলেজ আসবে, কতটুক তার অ্যাটিটিউডে পরিবর্তন আসবে, তারপরে ওখানে কি ধরনের প্রশ্নপত্র তৈরি করা হবে, তাকে কারা অ্যাসেসমেন্ট করবে, হ্যাঁ, কোন পদ্ধতিতে অ্যাসেসমেন্ট করবে,
সব বর্ণনাগুলো আমার পার্ট বি তে থাকবে। বুঝাইতে পেরেছি কথাগুলো? জি স্যার। হ্যাঁ, এই জন্য সংক্ষেপে লিখেছে ইট কন্টেন্স ডিটেলস অফ industry needs and rules and requirements for course structure, delivered course delivery করা এবং assess কোর্সকে অ্যাসেস করা মানে পরীক্ষা নেওয়া। ঠিক আছে, তাহলে মূল বডিটা হলো বি। আর পার্ট সি যেটা ইট ইনক্লুডস দ্য ইউনিট অফ কম্পিটেন্সিস অর মডিউলস, তাহলে এইটা পার্ট সি তে বলা আছে যেটা ইনক্লুড করবে ইউনিট অফ কম্পিটেন্সি কে, অর্থাৎ ওই যে অ্যাপেন্ডিক্স, আমরা লাস্টে একটা বইয়ের লাস্টের দিকে অনেকগুলো অ্যাপেন্ডিক্স থাকে না, এই অ্যাপেন্ডিক্স গুলো থাকবে পার্ট সি তে। বোঝা গেছে? তাহলে শুরুতে থাকবে বই কারা ডেভেলপ করেছে, শতাব্দীকার কারা কারা স্ট্যান্ডার্ড করেছে, এটা পার্ট ওয়ানে থাকবে। পার্ট বি তে থাকবে একেবারে ডিটেলস, হুবহু সিএস এর মধ্যে যা থাকবে তার সবকিছু এখানে থাকবে। আর পার্ট সি তে থাকবে কি, ওই অ্যাপেন্ডিক্স গুলো থাকবে। বোঝা গেছে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টে কি কি থাকে? স্যার Okay. পার্ট সিটা আরেকটু যদি আচ্ছা, আরেকটু দেখানো, আমি একেবারে পার্ট সিটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। এখন প্র্যাকটিক্যালি একটা বই ডাউনলোড করে আমরা সেটা দেখব। বিটিবির বই একটা ডাউনলোড করে আমরা দেখব, ম্যানুয়ালটাও ডাউনলোড করে দেখব, আর এই বই একটা অ্যাক্রিডিটেড বইটাকেও আমরা ডাউনলোড করে দেখলে আমাদের কনসেপশনটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা সেখানে যাব। আচ্ছা, অ্যাক্টিভিটির মধ্যে আমরা আসছি এবং এখানে বলেছে যে বিটিবির ওয়েবসাইটে ঢুকলে আমরা এই অ্যাক্টিভিটিটা দেখতে পাবো। আমরা একটু আবারও যাব, শেয়ারিং করব। কোথায় যাব? আমরা বলছি বিটিবি এখন লিখে রাখতে পারি। এই যে তিনটা প্রশ্ন কিন্তু এখানে তিনটা দেখাইছি, তিনোটাতে প্রশ্ন আসবে, তিনোটার প্রশ্ন আসবে, একটা না একটা প্রশ্ন আসবে এই তিনটার থেকে, মানে মাস্ট এই তিনটার থেকে একটা প্রশ্ন পাবেই। ঠিক আছে, তো আমরা এই তিনটা আরো একটু ভালো করে বুঝতে চাই যে কোয়ালিটির বিষয়টা। প্রথমে বলেছে যে সমস্যাগুলো কি, সমস্যাকে দূরীভূত করার জন্য দুটো বিষয় আনছে, একটা আনছে ম্যানুয়াল, আর একটা আনছে কি, আর একটা আনছে আমরা ওই কোর্স ক্যাড বলছি, ডকুমেন্ট ইউটিলিটি। আচ্ছা, আমরা একটু শেয়ার করে ওই জায়গাটা যাচ্ছি, দেখাবো। এখন আমরা ইন্টারনেটের ওখানে গেলাম, এখানে একটা নতুন উইন্ডোতে গেলাম, বইতে আমরা একটু লিখি যে আমাদের বিটিবির ওয়েবসাইটটা কি আছে, কি লিখি, biteb.gov.bd লেখা দেখা যাচ্ছে কি লিখেছে? জি স্যার, দেখা যাচ্ছে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ওয়েবসাইট। বাংলাদেশ, এটা লিখে নাও, যারা সবাই কাগজে লেখা থাকতে হবে যে কিভাবে আমরা ওই দুটা জিনিস পেতে পারি, কোথায় পেতে পারি, বিটিবির ওয়েবসাইটে কিভাবে পাবো। আমরা প্রথমে ক্লিক করলাম, বিটিবির ওয়েবসাইটে আমরা ঢুকলাম, ঢোকা গেছে? কাগজে একটু লিখে নাও সবাই, একটু কাগজে কলমে বিটিবির ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখি, bitb.gov.bd, এটা দিয়ে সার্চ দেব। তারপরে পয়েন্টটা লিখি, এরপরে আমরা এনটিভিকিউএফ ওয়েবসাইট লেখা আছে, এই যে আমাদের যে কি বলে মেনু বারের একদম শেষে লেখা আছে এনটিভিকিউএফ ওয়েবসাইট, ওইখানে ক্লিক করব। ওইটা একটু লিখে নিতে হবে। হ্যাঁ, আমি ইচ্ছে করলে এই যে একবারে লেখা যায় বিটিবি। স্যার ইয়াটার নাম btb.edu.gov.bd btb.gov.bd আর একটা লিখতে পারো বিটিবি সিবিটি, একসঙ্গে লেখা যায় cbt.gov.bd, এটা দিলেও একবারে এখানে চলে আসবো। আর যদি ওভাবে যাই bitb.gov.bd লিখে, আমি কি আবার লিখে দিব? স্যার ওই যে মেনু বারের লাস্টে এনটিভিকিউএফ ওইখানে গেলেই তো হচ্ছে। রাইট, ঠিক আছে স্যার, পারবো। এই যে বিটিবি আগে কিন্তু লিখতে হবে bitb.gov.bd, তারপরে এই যে বিটিবির ওয়েবসাইটে যাব, বিটিবির ওয়েবসাইটে গেলে এনটিভিকিউএফ ওয়েবসাইটের উপরে ক্লিক করব। ক্লিয়ার হচ্ছে কথাটা? জি স্যার। প্রত্যেকে যদি ক্লিয়ার করে কথা বলতে হবে, না বললে
না বুঝলে সঙ্গে সঙ্গে বলতে জি হবে, স্যার, এসেছি আমরা এ পর্যন্ত এসেছি। আচ্ছা, এইখানে আসার পরে বা সাইডে দেখো কি লেখা আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, অ্যাক্রিডিয়েশন ডকুমেন্ট ইত্যাদি অনেকগুলো কথা লেখা আছে, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল। তাহলে আমরা এখানে একটা দেখাইছি, একদম শেষে দেখা যাচ্ছে কি কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল কিউএএম। আরেকটা বলেছে কি কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, এই যে এখানেও লেখা আছে কোর্স এই যে লেখা আছে সিলেক্ট অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। হ্যাঁ, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, তিনটা জিনিসই লাগে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড লাগে, কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট লাগে, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল লাগে। তাহলে আমরা প্রথমে এই কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালের উপর একটু ক্লিক করি। সবাই করতে পারছি কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালের উপরে? জি স্যার। কি আসছে? এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল আসছে। আমি ডাউনলোড যদি করতে চাই তাহলে ডাউনলোডের উপর ক্লিক করব। ডাউনলোডের উপর ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে গেল। এটা একটা রার ফাইল হিসেবে আসবে, সরি একটা মানে অন্য ফাইল হিসেবে আসবে। কি ফাইল হিসেবে আসছে প্রত্যেকে দেখে নিতে পারো। কি ফাইল আসছে? স্যার পিডিএফ হিসেবে আসছে। ফাইল আসছে না? পিডিএফ ফাইলটা যদি আমরা ওপেন করি তাহলে জিপ ফাইল আসছে স্যার। জিপ ফাইলটাকে আমরা ওপেন করে ফেলতে পারবো। আমি এখানে যেটা ওপেন করা আছে আমি সেটা একটু ওপেন করে দেখাই। আমি নতুন করে এখানে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল, এই যে ওভারভিউ কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল, এই যে 1 2 3 4 5 দেখা যায় কি স্ক্রিনে? কি দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, দেখা যায় না। ওকে, আমরা একটু দেখি কিভাবে দেখানো যায়। জি স্যার, 5টা ফাইল এসেছে। আসছে? সবাই কি 5টা ফাইল পেয়েছো? স্যার আমি ডাউনলোড করতে পেরেছি, 5টা এসেছে ফাইল। আশা করি সবাই পারার কথা। দেখাচ্ছে না? স্ক্রিনে দেখাচ্ছে না। কোথায় দেখাবো? আচ্ছা, এখানে আমার একটু সমস্যা দিচ্ছে, কেন দেখাচ্ছে না? দেখাচ্ছে, আমি 5টাই ওপেন করে নিই। তিনটা ওপেন করেছি। এনিওয়ে আমি আবার যাচ্ছি একটু শেয়ারে। আচ্ছা, এই যে 1 নম্বরেরটা আমি দেখাচ্ছি, এখন কি স্ক্রিনে দেখাচ্ছে? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। এই যে এটা যে ছবিটা আমরা দেখাচ্ছি এটা হলো ম্যানুয়াল একটা। এই ম্যানুয়ালটা এরকম একটা, প্রথম যে ম্যানুয়ালটা ন্যাশনাল স্কিল, কোথায় লেখা আছে ওভারভিউ অফ দ্য ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম। এই যে ওভারভিউ লেখা আছে, কি তার মধ্যে আছে সমস্ত কিছু, রেজিস্ট্রেশন অফ ট্রেনিং অর্গানাইজেশন অ্যান্ড অ্যাক্রিডিয়েশন অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট প্রোগ্রাম, সব কথাগুলো বলা আছে। এই যে একটা একটা করে যদি দেখো, কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম বলতে কি বোঝায়, সমস্ত কথা এর মধ্যে ডিটেইলস বলা আছে। যে কিভাবে আমাকে একটা প্রতিষ্ঠানকে রেজিস্ট্রেশন করতে হবে, সব কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম থেকে আরম্ভ করে প্রত্যেকটা কথা আছে। তাহলে অনেকগুলো কথা এখানে বলা আছে ডিটেইলস। এই জায়গায় আমরা এত ডিটেইলস আমরা যাচ্ছি না, জাস্ট একবার ডাউনলোড করেছি। হ্যাঁ, ডাউনলোড করলে কখনো সুযোগ পেলে এমনি অল্প ফ্রি দেখে নিতে পারো। এই যে আইএসসি তে কি কারা থাকবে, বিটিভির কি থাকবে, অনেক কথা বলা আছে। 2 নম্বরে যেটা, সেটাও আমি দেখাচ্ছি।
এখানেও দেখাচ্ছে ম্যানুয়াল 2 অ্যাক্রিডিটেশন অফ কোয়ালিফিকেশন and units of competency on the national technical and vocational qualification framework ওই যে ফ্রেমওয়ার্কের মধ্যে কি আছে সেই সংক্রান্ত বর্ণনা এখানে দেওয়া আছে এই যে ডিটেইলস আছে আমার কেউ যদি একটু মানে কারো ভালোই আগ্রহ থাকলে জাস্ট এক ফাঁকে অল্প একটু দেখে নিও আমি এখানে সময় দিচ্ছি না আমরা 5টা পয়েন্ট আছে সেটা বলেছি এবং সেই পয়েন্টের যদি কারো আগ্রহ থাকে যে আমাকে এই যে স্কিল ডিমান্ডেড অ্যানালাইসিস কি লেবার মার্কেট ট্রেন্ড ইত্যাদি অনেক কথা ব্যাপার স্টেক হোল্ডার কারা ইউনিট অফ কম্পিটেন্সি ডেভেলপমেন্ট কিভাবে হবে ডেভেলপমেন্ট এই যে এলিমেন্টস হ্যাঁ অ্যাগ্রিগেটেড ইনটু ইউনিটস অফ কম্পিটেন্সি তারপরে ইউনিট অফ কম্পিটেন্সির মধ্যে এই যে কোয়ালিফিকেশন জেনেরিক কয়টা ইউনিট থাকবে সেক্টরের কয়টা ইউনিট থাকবে জব রিলেটেড কয়টা ইউনিট থাকবে মানে অকুপেশনের কয়টা ইউনিট থাকবে তাহলে এই যে জিনিসটা কোর্সটা ডেভেলপ করতে কত কিছু দেখতে হচ্ছে কত মানে বিষয় অ্যানালাইসিস করতে হচ্ছে হ্যাঁ তাহলে আমরা কিন্তু এটা ছেলে খেলার ব্যাপার না ছোট কোনো ব্যাপার না তাহলে এইটার যখন আমরা এই যে লেভেল 4 থেকে যখন লেভেল 5 এ যাব তখন দেখা যাবে যে এই কোর্স অ্যাক্রিডিটেশনের বিষয় অনেক বেশি করে আমাদের আলাদাভাবে জানতে হবে হ্যাঁ এই যে তৃতীয় যে নাম্বারটা যে বলেছি সেই সংক্রান্ত ব্যাপারে যদি জানতে চাই তাহলে সেটা এখানে বলা আছে রেজিস্ট্রেশন অফ ট্রেনিং অর্গানাইজেশন এন্ড অ্যাক্রিডিটেশন এই যে ট্রেনিং অর্গানাইজেশন যদি রেজিস্ট্রেশন করতে হয় তাহলে তাকে কি কি ফর্ম ফিল আপ করতে হবে সেখানে এখানে ডিটেইলস কথাগুলো বলা আছে তাহলে আমরা এত ডিটেইলসে গেলাম না ম্যানেজমেন্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট অফ রিসোর্সেস কোয়ালিটি এন্ড রিলেভেন্স প্রোগ্রামস তারপরে ক্যাপাসিটি অফ টিচিং এন্ড সাপোর্ট স্টাফ কোয়ালিটি অফ ফ্যাসিলিটিস এন্ড ইকুইপমেন্ট কোয়ালিটি অফ স্টুডেন্ট সার্ভিস এন্ড অ্যামেনিটিস তাহলে এই যে অ্যামেনিটিস সম্বন্ধে যে কথাগুলো বলা আছে এইগুলো একটা বড় ফর্ম এটা গ্রাজুয়ালি তাকে ফিল আপ করতে হবে অনেক কথা লেখা আছে এই যে প্রত্যেকটা জায়গায় এত কথা বলা আছে যে এগুলো ফিল আপ করতে গেলে যারা রেজিস্ট্রেশন করতে যায় তাদের টের পায় যে কত ধরনের তথ্য তাদেরকে দিতে হবে যেখানে বলা আছে হ্যাঁ প্রত্যেকটা পড়ে এসব ফর্ম ফিল আপ করতে হয় সো ইচ্ছা করলাম আমি একটা প্রতিষ্ঠান বানায় ফেললাম সেই সুযোগ কিন্তু নাই সেই অ্যাক্রিডিটেশনও কিন্তু তারা দিবে না তাহলে মোটামুটি ভাবে আমরা একটু হলে বুঝেছি নাকি বোঝা গেছে ম্যানুয়াল কোথায় পাবো ম্যানুয়াল থেকে আমরা যদি আর একটু বেশি জানতে চাই তাহলে আমরা ওখান থেকে জানতে পারবো গেল একটা দ্বিতীয় আর একটা আসি আবারও যাই আমরা সেখানে শেয়ার করব যে বিটিভি কি দেখা যাচ্ছে এখন স্ক্রিনে কি দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে জি স্যার দেখা যাচ্ছে আমি এবার ব্যাক করে আসি ব্যাক করে এখানে দেখি যে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট এই জায়গা থেকে আমরা সিলেক্ট করতে পারি যেমন এখানে অনেকগুলো ওই যে সেক্টর কি আছে অ্যাগ্রো ফুড প্রসেসিং সেক্টর কনস্ট্রাকশন সেক্টর ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি লেদার গুডস লাইট ইঞ্জিনিয়ারিং রেডিমেড গার্মেন্টস ট্রান্সপোর্ট ইকুইপমেন্ট ট্যুরিজম এন্ড হসপিটালিটি ফার্নিচার ইনফরমাল সিরামিক্স ফার্মাসিউটিক্যাল এবং মানে যখন কোনোটা না মেলে তখন এটা এই যে ইনফরমালের মধ্যে ফেলে দিয়েছে এনিওয়ে আমরা এই কয়টার মধ্যে আমরা মনে করলাম যে দেখা যাক আমরা যদি ইনফরমেশন আচ্ছা যে সেক্টরের তোমরা যারা যে সেক্টরের তারা সেটা সিলেক্ট করো তোমাদের এখানে কোন কোন অকুপেশনের আছো তোমরা বলো তো দুই একজন কম্পিউটার অপারেশন আমরা আইটি আমরা আইটি সেক্টরের ভিতরে কম্পিউটার অপারেশন সেক্টরে আচ্ছা আইটি সাপোর্ট না আচ্ছা আইটি সাপোর্ট বুঝলাম কম্পিউটার অপারেশন বুঝলাম আর কি আছে আর কারা আছে শুনি বাইরের কে আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যালের আছে আচ্ছা আর স্যার ট্যুরিজম এন্ড হসপিটালিটি স্যার আছে আচ্ছা এইবার আমি বলি যারা কম্পিউটারের রিলেটেড সাবজেক্ট আছে আইটি সাপোর্ট এবং কম্পিউটার অপারেশন সে সিলেক্ট করবে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি যে ইলেকট্রিক্যালের উপরে আছে হাউস ওয়্যারিং সে সিলেক্ট করবে কনস্ট্রাকশন যে ট্যুরিজমের উপরে আছে সে সিলেক্ট করবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি তাহলে এখানে সবগুলো সেক্টর আছে যার যেটা রিলেট করে সে সেটা সিলেক্ট করবে আমি এখানে আইসিটি একটা সিলেক্ট করলাম
এই যে আইসিটি সিলেক্ট করার পরে এখানে উপরে লেখা আছে অ্যাক্রিডিটেশন ডকুমেন্টস লেখা আছে জি স্যার দেখা যাচ্ছে আমি সেক্টর সিলেক্ট করলাম এটা এবার আমি অকুপেশন সিলেক্ট করি অকুপেশনে এই জায়গায় এসে যে গ্রাফিক আইটি সাপোর্ট টেকনিশিয়ান করবে যে আইটি সাপোর্ট আছে সে আইটি সাপোর্টের করবে যে ওয়েব ডিজাইনার আছে সে ওয়েব ডিজাইনের এটা সিলেক্ট করবে ঠিক আছে তাহলে আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম সে আমি আইটি সাপোর্ট টেকনিশিয়ান ঠিক আছে এবং এইখানে কিন্তু লেভেল 1 2 ইত্যাদি বলা আছে যে কোনো একটা আমি কথার কথা লেভেল 2 সিলেক্ট করলাম আমার বোঝা দরকার যে একটা কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টে যে 3টা পার্ট গুলো আছে সেই পার্ট গুলো কি কি সেগুলো আছে কিনা তাহলে আমি এইখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারি ওকে এই যে এখানে আমি দিলাম যে একটা কোর্সের এখানে অনেকগুলো আছে আমি যে কোনো একটা ডাউনলোড করলাম যে সার্টিফিকেট 2 লেভেল 2 অথবা এখানে লেভেল 1 আমি 1টাই নিলাম অসুবিধা নাই আমি 1টাকে ডাউনলোড করলাম এই যখন আমি ডাউনলোড করলাম তখন কিন্তু অলরেডি এই যে পিডিএফ ফাইল এখানে আসছে আমি যদি পিডিএফ ফাইল এটাকে ওপেন করি দেখা যাচ্ছে কি ওপেন হয় জি স্যার আসছে জি স্যার ওপেন হয়েছে এখন এই যে দেখাচ্ছি কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট লেখা দেখা যাচ্ছে বড় করে নাকি আরো বড় করে না স্যার দেখা যাচ্ছে যায় না যায় না জি স্যার দেখা যাচ্ছে স্যার দেখা যাচ্ছে কে বললো যায় না স্যার একটু সাইড হয়েছে হ্যাঁ একটু সাইড হোক কিন্তু পড়া যাচ্ছে যে কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট পড়া যাচ্ছে কিনা স্যার আমার মোবাইলে তো দেখা যাচ্ছে না পড়া যাচ্ছে না মোবাইল কিন্তু স্ক্রিন বড় করে নেওয়া যায় হাত দিয়ে বড় করা যায় না ও আচ্ছা জি স্যার জি সাইডে আসা যায় ঠিক আছে স্যার সাইডে আসে বড় করে সরায় নাও জি কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট ওকে ফাইন তাহলে আমরা এখানে লেভেল 1 কি আইটি সাপোর্ট লেভেল 1 তাহলে অন্যরাও আছে আমরা খালি একটা দেখলাম আইটি সাপোর্ট লেভেল 1 আমার উদ্দেশ্য যে 3টা পার্ট কি কি সেটা বোঝার জন্য এই যে এখানে বলেছে এ বি এন্ড সি পার্ট দ্য ডকুমেন্ট হ্যাজ 3 পার্টস which together form the course accreditation document কথা মিলছে জি স্যার তাহলে প্রথম পার্টটা বলছে যে ডকুমেন্ট প্রোভাইড করেছে কারা তাদের সম্বন্ধে বর্ণনা এখানে তো এটা আমি ডিটেইলস বলেছি আমি এখন আরো একটু ভিতরে যাই এই যে পার্ট এর মধ্যে এখানে কি 9টা পয়েন্ট লেখা আছে কি কি লেখা আছে কোর্স ডেভেলপার যারা কোর্স ডেভেলপ করেছে কপিরাইট ওনার্স পারপাস অফ সাবমিশন copyright acknowledgement, delivery of course, quality assurance body, standard setting body, course classification information, period of accreditation. আমরা পার্ট এতে দুই তিনটা লিখে দিলাম যে কোয়ালিটি অ্যাসুরেন্স বডি, স্ট্যান্ডার্ড সেটিং বডি আর কোর্স ডেভেলপার। 3টা নাম লিখতে পারি না বা কপিরাইট যাই হোক 3টা তো লিখতে পারি তাই না? পার্ট এতে 3টা লিখতে পারি। পার্ট বি তে আবার দেখি এই যে নেম অফ কোর্স তারপরে কি নমিনাল ডিউরেশন মানে ওই যে ডিউরেশন কত, নেম অফ কোয়ালিফিকেশন, পারপাস অফ কোর্স, ডেভেলপমেন্ট অফ কোর্স, তাহলে কতগুলো কথা লেখা আছে তাই না? কোর্স আউটলাইন আউটকামস, ঠিক আছে, ওই যে এলিমেন্ট যেটা কোর্স আউটকাম সেটা থাকবে। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আমরা একটু দেখি কোর্স রুলস এন্ড রিকোয়ারমেন্ট। তাহলে সেই কথা কিন্তু আমরা বলেছি ওখানে, যেমন আমরা লিখেছিলাম যে কি কি লেখা আছে সংক্ষিপ্তসারে, এটা এখানে আসে আরো ডিটেইলস আমরা দেখতে পাচ্ছি তাই না? কোর্স রুলস এন্ড রিকোয়ারমেন্টস, তাহলে এখানে হাইলাইটেড পয়েন্ট আছে অ্যাসেসমেন্ট রুলস এন্ড রিকোয়ারমেন্টস, ডেলিভারি রুলস এন্ড রিকোয়ারমেন্টস। তাহলে ডেলিভারি রুলস এর কথা বলেছে, অ্যাসেসমেন্ট রুলস এন্ড রিকোয়ারমেন্টস এর কথা বলেছে, কোর্স রুলস এন্ড রিকোয়ারমেন্ট এর কথা বলেছে, কোর্স আউটকাম এর কথা বলেছে, হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ কোর্স এর কথা বলেছে, নোমেনক্লেচারের কথা বলেছে। এই নোমেনক্লেচারের মধ্যে আমরা কিন্তু আরো অনেক ডিটেইলস আছে, তার মানে টোটাল জিনিসটা কিন্তু এখানে বলা আছে, অনেক কিছু বলা আছে পার্ট বি তে। মেইন ব্যাপার হলো পার্ট বি তে। আর পার্ট সি তে যেটা আসছে এই যে অ্যাপেন্ডিক্স 1, তাতে লেখা আছে টার্মস অফ রেফারেন্স ফর দ্য ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল। আইএসসি যারা থাকবে তাদের কি টার্মস রেফারেন্স থাকবে, টিওআর বলে সংক্ষেপে।
তারপরে লিস্ট অফ মেম্বার অফ দা আইএসসি মেম্বারদের লিস্ট থাকবে, তারপরে সিলেকশন ক্রাইটেরিয়া অফ দা টেকনিক্যাল সাব কমিটি, কিভাবে টেকনিক্যাল সাব কমিটি থাকবে সেই সব বর্ণনাগুলো এখানে আছে। লিস্ট অফ মেম্বার অফ এসসিডিসি, হ্যাঁ, কোর্স ডেভেলপমেন্ট করে, স্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ডকুমেন্টেড করার বিষয়। তাহলে 3টা পার্ট একটা বইয়ের। এখানে অনেক, এখানে আরো ডিটেলস, এই যে যখন আবার যাব, এই যে কোর্স ডেভেলপার, এই যে কোর্স ডেভেলপারের নামগুলো, বিটিবি থেকে একজন চেয়ারম্যান, তারপরে ডাইরেক্টর, তারপরে হ্যাঁ আরো কারা কারা আছে, এই যে নেম অ্যাড্রেস এন্ড ন্যাশনাল কনসালটেন্ট, তার সেটা আছে। তার মানে এরা কারা, তারা লিখেছে। কপিরাইট ওনার, কে কপিরাইট ওনার, পারপাস, এটা মানে কত ডিটেলস এখানে আছে। ডেলিভারি অফ দ্য কোর্স, কোয়ালিটি অ্যাসুরেন্স বডি, হ্যাঁ কারা কোয়ালিটি অ্যাসুরেন্স বডি, তারপরে স্ট্যান্ডার্ড সেটিং বডি, কারা এটার স্ট্যান্ডার্ড সেটিং, এই যে আইএসসি, আইটি সেক্টরের আইএসসি যারা, তারাই হলো স্ট্যান্ডার্ড সেটিং বডি। তাহলে আমরা ছোট ছোট করে দেখতে পেয়েছি তাহলে। জি স্যার। আচ্ছা, এই গেল পার্ট 1 এর ডিটেইলস। তেমনি ভাবে এই যে কোর্স আউটকাম, এই যে ডুপ্লিকেশন, কোয়ালিফিকেশন, এই যে এখানে আসছে গ্রাফিক ডিজাইনার, আইটি সাপোর্ট টেকনিশিয়ান, ওয়েব ডিজাইনার, তারা কোন কোন পোস্টে হবে, এই যে এখানে নাম আসে। এই যে পার্ট বি অংশে আমরা যদি আসি, পার্ট বি কই, এই যে পার্ট বি, কোর্স ইনফরমেশন, নোমেনক্লেচার, নেম অফ দ্য কোর্স, কোর্সের নাম কি হবে, এই যে এখানে নাম দিয়েছে আইটি সাপোর্ট, এনটিবিএফ লেভেল 1। তারপর আসছে নমিনাল ডিউরেশন, মানে কত ঘন্টা এই কোর্সটা সম্পন্ন করবে সেই কথা এখানে ডিটেলস লিখেছে, কিভাবে হবে। এই যে অফ দ্য জব হবে 360 ঘন্টা, অন দ্য জব 0 ঘন্টা। তার মানে এখানে এই কোর্সটা শেখার জন্য আমার অন দ্য জবে কোনো কিছু করা লাগবে না, জব মানে বাইরে আমরা কাজ করব, ইনস্ট্রুমেন্টের বাইরে। নেম অফ দ্য কোয়ালিফিকেশন, এই যে আবারও আসছে, কোয়ালিফিকেশনের নেম হবে এইটা। তার পারপাস অফ দ্য কোর্স, এই কোর্সের কি পারপাসটা কি। ডেভেলপমেন্ট অফ দ্য কোর্স, এই যে ইন্ডাস্ট্রি, এন্টারপ্রাইজ, কমিউনিকেশন। তাহলে ছোট ছোট করে সব বোঝা যাচ্ছে কি একটু একটু করে। তার মানে এখানে যদি আমরা ডিটেইলস আরো দেখতে চাই তাহলে আমরা সেটা দেখতে পারলাম, ঠিক আছে। কিন্তু আমরা যদি বলি সংক্ষেপে, আমাদের উত্তর প্রশ্ন থাকলে আমাদের বেশি কিছু যাওয়া লাগবে না, আমার এই অংশে এইটুকু দেখলেই চলবে। এই যে পার্ট এতে এই 9টা পয়েন্ট, পার্ট বিতে এইখান থেকে মেইন যেটা নোমেনক্লেচার, তারপর পারপাস অফ দ্য কোর্স, ডেভেলপমেন্ট অফ দ্য কোর্স, কোর্স আউটলাইন, আউটকামস, কোর্স রুলস অ্যান্ড রিকোয়ারমেন্ট, তারপরে অ্যাসেসমেন্ট রুলস অ্যান্ড রিকোয়ারমেন্ট, এগুলো লিখে দিলেই হবে। আর লাস্টে এসে এই অ্যাপেন্ডিক্স এর কথা লিখে দিলে হবে, যে আইএসসি মেম্বারের টার্মস অফ কন্ডিশন কি হবে, লিস্ট মেম্বার অফ দা ইন্ডাস্ট্রি কি হবে। আমরা এইগুলো লিখবো মেন কোশ্চেনে, আমরা কিন্তু লিখবো ওই যে পড়ায় আসছে যেটা পার্ট বি এর ভিতরে কি আছে না আছে না, আমরা কি আছে সি এর হলো সেটা তো আমরা সংক্ষেপে এখানে দেখে আসছি। এইবার আসি আবার, তাহলে আমি এখানে অফ করে আবার আমি আর শেয়ার করি। সরি, কই গেল, আমি আবার এবার একটু আগের জায়গায় যাই। আমরা এই অংশে আসি। এই অংশে যখন আমরা দেখাচ্ছিলাম, এই যে এখানে কি করেছি, ওই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালে যে পাঁচটা ইউনিট দেখাইছিলাম না, 5টা বই, এই 5টা বইয়ের 5টা নাম কিন্তু এখানে লিখেছি। খেয়াল আছে? 5টা ওইখানে কি 5টা বড় বই দেখানো হয়েছে না? জি স্যার। তাহলে সেই 5টা এই 5 ধরনের কাজ ওইখানে হলো তার ডিটেলস পড়েছে। আমি যদি সংক্ষেপে কম্পোনেন্ট গুলোর নামে আর জানতে চাই তাহলে এই কয়টা 5টা লিখলেই হবে। এখন আমরা বুঝেছি যে 5টার মধ্যে কি আছে, অনেক কিছু আছে যেটা আমরা ওখানে দেখেছি। একবার দেখলে আমরা বুঝতে পারলাম যে এটার মানে এখানে যত ছোট করে বুঝেছি আসলে অত ছোট না, ওর ডিটেলসটা ওখানে। এখন কি একটু বুঝাইতে পেরেছি কিছুটা? জি স্যার। ওকে, তাহলে আমার উত্তর লেখার সময় এটা লিখলেই হবে। এরপরে যদি আসে যেটা এই যে পার্ট এ, পার্ট বি, পার্ট সি তে কি লেখা আছে, ওই যে সংক্ষেপে লিখছে, ইটস প্রোভাইডস ইনফরমেশন ফর কোর্স ডেভেলপার, ব্র্যাকেটে লিখেছি স্ট্যান্ডার্ড সেটিং বডি, কোয়ালিটি অ্যাসুরেন্স বডি, আর ওইরকম দিয়ে একটা ওই যে যেখানে নাম 9টা পয়েন্ট দেওয়া আছে
এখানে কি করছি, 2টা পয়েন্ট দিয়েছি আর উপরে কথাটুকু লিখেছি। বোঝা গেছে? সংক্ষেপে এখন বোঝা যায় না যে আসলে 9টা পয়েন্টই এখানে পার্ট এতে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পার্ট বি তে কি করেছি, কত ছোট করে 2 লাইনে লিখেছি। ইট কন্টেইনস ডিটেইলস অফ ইন্ডাস্ট্রি নিডস এন্ড rules and requirement for course structure develop delivered and assessed। এখানে কিন্তু ওইখানে যে আলাদা আলাদা ছিল, rules and regulation for course structure, rules and requirement for delivered system, rules and requirement for assessment system, এরকম ভাবে লেখা ছিল, কিন্তু এখানে আমরা একটু ছোট করে নিয়ে আসছি। আর পার্ট সি তে লেখা আছে ইট ইনক্লুডস দ্য ইউনিট অফ কম্পিটেন্সি, মানে টোটাল ইউনিট অফ কম্পিটেন্সি যা কিছু আছে সেটাকে ইনক্লুড করা হচ্ছে থ্রু অ্যাপেন্ডিক্স। বুঝেছি? এখানে 62 নম্বর পেজে এই যে ছোট করে কেন লিখছে এবং এই ছোট লেখার মধ্যে অনেক বড় কথা আছে। বুঝেছি কি না কথাগুলো? আমরা তো ডাউনলোড করে মোটামুটি বুঝেছি স্যার। মোটামুটি হ্যাঁ, এখন মোটামুটি বুঝলেই হবে। আরো ডিটেলস এর যে বিষয়গুলো তখন ওইখান থেকে একটু দেখে দেখে আস্তে আস্তে আইডিয়া আসবে। হ্যাঁ, একবারে তো আইডিয়া আসবে না, একটু ধারণা পেলাম যে এই কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল আমরা কোথায় পাবো, বিটিবির ওয়েবসাইটে পাবো, অথবা আমাদের যে এনএসডি আছে সেটার ওয়েবসাইটে পেতে পারি, অথবা আমাদের অন্য যা আইএলওতেও আছে, ইন্টারন্যাশনাল লেভেল অর্গানাইজেশন, সেসব জায়গায় থাকতে পারে। ঠিক আছে? তাহলে আমরা জানলাম, এবং শুধু কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল না, তার সঙ্গে কোর্স অ্যাক্রিডিটেশন, হ্যাঁ, যেটা আমরা দেখলাম ক্যাট, তাহলে সেটাও আমরা দেখেছি। প্রত্যেকটা অকুপেশনের রেসপেক্টে এইরকম অনেক বড় বড় কাজ হয়েছে, অনেক ধরনের কাজ হয়েছে, এবং এত ডিটেলস যদি কাজ করে তাহলে তো কোয়ালিটি আসার কথাই। এবার কি কথা বোঝা গেছে? কোয়ালিটি আসার কারণটা কি? এগুলি স্যার দেখাইছেন, এগুলি তো আমাদের নতুন, সেজন্য আরো নতুন, এবং এটা যদি মেনটেন করতে পারি আমরা, এটা যদি হুবহু মেনটেন করতে আমরা পারি, তাহলে কোয়ালিটি আসতে বাধ্য। ঠিক আছে? জি স্যার। এখন অন্যভাবে বলি, এই যে আমরা যারা এই কোর্স করাইতেছি টিচার হিসেবে, তাহলে এই যে তোমরা যারা টিচার হচ্ছ, তোমরা যখন কোনো জায়গায় লেকচার দিতে যাবে, আগে ট্রেডিশনাল সিস্টেমের লেকচার দেওয়া আর এখনের লেকচার দেওয়ার মধ্যে পার্থক্য তোমাদের মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু আস্তে আস্তে যত দিন যাবে তত আরো ক্লিয়ার হবে যে কেন এত ডিপলি দেখাতে হচ্ছে। আগে গেলাম, ক্লাসে আসছে, লেকচার দিয়ে চলে গেছি, জিনিসটা কি ছিল? টিচার ওরিয়েন্টেড। ওই কাজটাকে বলছে আমরা টিচার ওরিয়েন্টেড। টিচার যা চাচ্ছে, সে যা বলার বলে যাচ্ছে, কেউ বুঝলো কি বুঝলো না সেটার কোনো ধার ধরছে না, সে তার মধ্যে থেকে পড়া বের করে নেওয়ার বিষয় সেখানে কাজ করছে না। আর এখন বলতেছে যে না, এডুকেশনটা হচ্ছে এখন সিস্টেমটা হবে লার্নার ওরিয়েন্টেড। আগেরটা বলছি টিচার ওরিয়েন্টেড, এখন বলছি লার্নার ওরিয়েন্টেড। লার্নারের চাহিদা মিট আপ করেই তাকে পড়াইতে হবে, তবে স্ট্যান্ডার্ডকে কোনোভাবে খাটো করার কোনো সুযোগ নাই। ঠিক আছে কি কথাটা? জি স্যার। বুঝেছি কিছুটা? যদি বুঝে থাকি তাহলে এটাই হবে। তাহলে আমরা অ্যাক্টিভিটিতে বুঝলাম ওইখানে ডাউনলোড করা কিভাবে, প্রত্যেকে আমরা বাসায় ডাউনলোড করব, প্রত্যেকে ওইটা আমরা একটা জায়গায় ফোল্ডারে জমা রাখবো। ওকে, তাহলে আপাতত আজকের মতন এইটুকু থাকতেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে হবে, কথা থাকে। অ্যাক্টিভিটি এখানে দেখি, অ্যাক্টিভিটি কি দিছিলাম নাকি কিছু? জি স্যার, অ্যাক্টিভিটি দিয়েছিলেন স্যার, দেখেন স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন কি? Sir, what is the NTVQF level a person need to attain to become skill worker? Sir, একজন স্কিল ওয়ার্কার হওয়ার জন্য তাকে কোন লেভেলে আসতে হবে? আচ্ছা, লেভেল 4। লেভেল 4। আচ্ছা ঠিক আছে। আমরা যদি ওই হ্যাঁ ওই যে ইয়াটা একটু দেখি, ভালো হয়েছে। স্যার আমি জানি এটা লেভেল 4 আসতে হবে, বাট সিভিএলএম এ আছে স্যার লেভেল 5। ওইখানে ভুল লেখা। না, কোথায় সিপিএলএম এ লেখা আছে লেভেল 5? জি স্যার, লেখা আছে স্যার, আমি দেখাই। লেখা আছে। স্যার এটা সিবিএলএম এর 40 নাম্বার পেজে প্রশ্নটা দেয়া আছে। স্যার সিভিএলএম দেখে আমি স্যার কনফিউশনে পড়ে গেছি স্যার। আচ্ছা, যদি কনফিউশনে থাকে তাহলে আবার ক্লিয়ার করে নিতে হবে। জি স্যার, 40 নাম্বার পেজে স্যার। হ্যাঁ সিভিএলএম স্যার 40
স্যার 40 নম্বর পেজ 41 নম্বর পেজে অ্যান্সারটা দিয়ে আছে স্যার। না আমরা ফ্রেমওয়ার্কে চলে যাই। স্যার অ্যান্সারটা ভুল আছে। কোথায় দেখি ফ্রেমওয়ার্কটায় যাই। স্যার ফ্রেমওয়ার্ক লেভেল এই যে ফ্রেমওয়ার্কে কি আছে, এটা হলো কি বেসিক ওয়ার্কার লেভেল কত 1, বেসিক স্কিল ওয়ার্কার 1, 2, সেমি স্কিল লেভেল ওয়ার্কার 3। আমরা তো গতদিন আলোচনা লেভেল করে 3, লেভেল 3 স্কিল ওয়ার্কার এই যে 4 আছে। লেভেল 4। ফ্রেমওয়ার্কে কি লেখা আছে সেটা দেখো। জি স্যার। জি স্যার, কিন্তু স্যার বইয়ের লেখা 5। কোথায় পাই? কিন্তু এই যে ফ্রেমওয়ার্কের অ্যান্সার আর কোশ্চেন, এই যে লেভেল লেখা তো দেখলাম। হ্যাঁ স্যার, ফ্রেমওয়ার্কে আমরা হ্যাঁ ফ্রেমওয়ার্কে তো স্যার ঠিক আছে, কিন্তু প্রশ্ন এবং উত্তর বইয়ের স্যার 41 সেলফ পৃষ্ঠায় চেক উত্তরটা স্যার দেওয়া আছে। 1.1 স্যার। Level 5 is required to become a supervising or highly skilled worker. প্রশ্নটার উত্তর আলাদা দিছে, মানে জি স্যার, জি স্যার। না এখানে সঠিক লেখা নেই। Level 5 is required for become a supervisor. এটা ভুলে লিখছে। এ লিখছে জি স্যার। 5 is required for supervisor and highly skilled worker। আমরা তো highly skilled worker চাই না। আমার প্রশ্ন ছিল জি না স্যার, যে শুধু স্কিল ওয়ার্কারের কথা স্কিল ওয়ার্কার স্যার। স্কিল ওয়ার্কার বলেছি, তাহলে আমরা হাইলি স্কিলড ওয়ার্কারের উত্তরে যাব কেন? এটা সে ভুলে উত্তরটা লিখে ফেলছে হাইলি স্কিল ওয়ার্কার। এই যে এখানে কোয়ালিটিটা তো এটা ভালো হয় না, এগুলো কারেকশনের ড্রাফট পর্যায়ে আছে তো কারেকশন করা হবে। তাহলে আমরা ওখানে দেখবো, আমরা যে কোয়ালিটি ন্যাশনাল লেভেলে একটা ডকুমেন্ট একজন এরকম লিখেছো, সম্ভবত এখান থেকে দেখে লিখেছো, কিন্তু এখানে তো মেনশন করেছে যে লেভেল 5 হাইলি স্কিল ওয়ার্কার। আমি প্রশ্ন চেয়েছি কি স্কিল ওয়ার্কার। স্কিল ওয়ার্কার স্যার, স্কিল ওয়ার্কার হলে লেভেল স্যার কনফিউশন নাই। কোশ্চেনটা হচ্ছে স্যার কোশ্চেনটা ছিল হচ্ছে স্কিল ওয়ার্কার, আর এখানে অ্যানসার দিয়েছে হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার। রাইট, ক্লিয়ার হচ্ছে সবাই? জি স্যার। ওকে, তারপর আমরা এখন কোথায় জানি যাচ্ছিলাম? স্যার আমাদের অ্যাসেসমেন্ট গুলি দেখবেন স্যার, আমরা যেগুলি যাচ্ছিলাম যে আমাদের ক্লাস, হ্যাঁ ক্লাসের মধ্যে কি আছে, ক্লাস ওয়ার্কের মধ্যে অ্যাক্টিভিটিস এর কথা বলা আছে কিনা। ডে 6 লার্নিং অ্যাক্টিভিটি, ও অ্যাক্টিভিটি আমরা এটা দিই নাই না। অ্যাক্টিভিটি ডেট আজকে আমরা দিলাম 25। তারপরে কি ইন্টারপ্রেট, ইন্টারপ্রেট আমরা তো ইন্টারপ্রেট করেছি। অ্যাসাইনমেন্ট যেটা ছিল, যে অ্যাসাইনমেন্ট অ্যাক্টিভিটি যেটা আমরা এখানে দেখি অ্যাক্টিভিটিটা কি, অ্যাক্টিভিটি কিছু না, আমরা ইন্টারপ্রেট করেছি। কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল, কোনো সমস্যা নাই। এটা যদি আমরা কেউ লিখতে চাই, আমরা বলেছি যে উই আর ইন্টারপ্রেটেড। হ্যাঁ ঠিক আছে, এটুকু উত্তর দিলেই চলবে। কি আমরা কি করেছি এখানে, ইন্টারপ্রেট কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়াল এন্ড ক্যাট। তাহলে ক্যাট এবং কিউএম আমরা ইন্টারপ্রেট করেছি না, ওখানে ডাউনলোড করেছি, ডাউনলোড করে এটা আমরা স্টাডি করেছি। ঠিক আছে, এখানে যেটা এখন অ্যাক্টিভিটিস দেয়া আছে, এই প্রশ্নের উত্তরে দেব কি, উত্তরে জালি খালি লিখবো কেমনে, এটা মনে আছে কিভাবে? এই ভিউ অ্যাসাইনমেন্টে যে আমরা জমা দিব, ঠিক আছে, এটা কি ইন্টারপ্রেট করেছি না একটু আগে আমরা বলেছি উই আর ডাউনলোডেড। জি স্যার করেছি। তাহলে এখানে উত্তরটা লিখবো একটু, উই আর ডাউনলোডেড QAM and CAT from BTB ওয়েবসাইট। ঠিক আছে, এটুকু উত্তর লিখবো and interpreted it। ঠিক আছে, এটুকু লিখতে পারবো না? we are download CAM and CAT from we are downloaded, আমি বলি we are downloaded QAM and CAT। ঠিক আছে, এখানে তো ইন্টারপ্রেট করার কথা বলছে, তো ইন্টারপ্রেট অলরেডি আমরা করেছি, সুতরাং আমরা এখানে লিখবো we are downloaded QAM and CAT from BTB website and interpreted it। ব্যাস, ঠিক আছে। কি লিখবো প্রশ্নের উত্তর? স্যার বিটিবি ওয়েবসাইট দেন। আচ্ছা, আমি উত্তরটা এই যে কি লিখবো আমি বলে দিই। স্যার আমি লিখছি we are downloaded QM and CAT from স্যার আমার
কানেকশনের কারণে একটু শুনতে পারিনি স্যার, কোশ্চেনটা আচ্ছা। যদি আবার একটু রিপিট করতেন স্যার। এই যে প্রশ্নটা হলো ইন্টারপ্রেট কিউএম এন্ড ক্যাট, ঠিক আছে? ইন্টারপ্রেট করব মানে আমরা ওই ইন্টারপ্রেট করা মানে কি ওই কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালে আসলে ডিটেইলসে কি লেখা আছে এটা নিয়ে একটু আলোচনা করব। আলোচনা তো আমরা করেছি, তাই না? তাহলে আমরা প্রথমে লিখি উই আর ডাউনলোডেড QAM and CAD কোথা থেকে? ফ্রম BTEB ওয়েবসাইট, BTEB ওয়েবসাইট and interpreted both. বাস ওয়েবসাইট হবে না, WEB? ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইট, আচ্ছা। ওয়েবসাইট। তার মানে আমরা ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি এবং এটা ইন্টারপ্রেট করেছি। ব্যাস এইটুকুই উত্তর। পারবো না এটা লিখে? পারবো স্যার। হ্যাঁ জমা জি দিতে, স্যার পারবো। হ্যাঁ জমা দিতে তো আমরা অভ্যস্ত, এখন যদি না পারি তাহলে বলতে হবে, আমি দেখাই দিব। জমা দিতেও যদি কারো অসুবিধা হয় আমাকে বললে আমি কিভাবে জমা দিব সেটাও দেখাই দিব। স্যার এটা লিখে জমা দিব এখন? হ্যাঁ ওই যে সরাসরি, তার কয় মিনিট লাগবে? এই যে হ্যাঁ হ্যাঁ ওই জায়গায় ঢুকবো, আমি দেখাই দিই কিভাবে দেখবো। আমরা আমাদের গুগল ক্লাসরুমে গেলাম, এই যে এখানে যেটা দেখা যায় গুগল ক্লাসরুম ঢুকলাম। স্যার দেখা যাচ্ছে না স্ক্রিনটা। দেখা যাচ্ছে না? জি স্যার পার্টি করে দিয়েছি। দেখাচ্ছি। এই যে এখানে আমরা ঢুকবো, ঢুকে গুগল ক্লাসরুমের Day 6 এই যে অ্যাক্টিভিটির উপর ক্লিক করলাম, ভিউ অ্যাসাইনমেন্ট। সবাই খেয়াল করো, ভিউ অ্যাসাইনমেন্ট করার পরে এখানে আসছে এই যে অ্যাড অর ক্রিয়েট, ঠিক আছে? আমি অ্যাড অর ক্রিয়েটের উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ডক্স, ক্রিয়েট ডকুমেন্ট, ডক্স সিলেক্ট করলাম। ডক্স সিলেক্ট করার পরে আমার কিন্তু এখানে এই যে অটোমেটিক্যালি যার যার নাম সহ অ্যাক্টিভিটিজ লেখাটা চলে আসছে। আমরা জাস্ট ওই কথাটা যেটা একটু আগে আমরা পড়লাম ওইটা এখানে লিখে দিব। উই আর ডাউনলোডেড QAM and CAD and finally interpret both. ঠিক আছে, এইটুকু কথা এনাফ। এটা লেখার সঙ্গে সঙ্গে এই যে উপরে ডান দিকে টার্ন ইন লেখাটা দেখা যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে না? এইটুক পর্যায়ে কি আসতে পেরেছি সবাই? জি স্যার। এখন উপরে কি টার্ন ইন লেখা দেখা যায়? জি স্যার দেখা যাচ্ছে। ওকে, যায় না এরকম কেউ আছে কিনা, বা পারছি না এরকম কেউ আছে কিনা? স্যার আমি একটু পারতেছি, এটা টার্ন ইন স্যার ডকু গেলে বলো, কোনো সমস্যা থাকলে, কারো যদি সমস্যা থাকে আমাকে বলতে হবে, তাহলে তো আমি ক্লিয়ার করব। জি স্যার আমি ডাউন ডক পর্যন্ত যেতে পারছি। তাহলে ডক পর্যন্ত গেলে তো এই যে এই কথাটা স্ক্রিন আসছে, স্ক্রিন আসলে ওই কথাটা লিখে দিব। সবাইকে কিন্তু একটু পারা চাই। আমি স্যার আমি এখনো পারি নাই। হ্যাঁ, কে পারি নাই বলো? শফিউল আজম স্যার। হ্যাঁ, মানে কি সমস্যা বলি?
কি ওখানে কি ল্যাপটপ না ইয়া মোবাইলে স্যার। আচ্ছা, মোবাইলে কিভাবে কাজ করবে তাই তো? মোবাইলেও একই কথা আমি বুঝায় বলি। মোবাইলে কি আমি ওই পর্যন্ত যেতে পেরেছি? এই যে এই অ্যাক্টিভিটির অংশে এখানে ইওর অর স্যার জান্নাত ফেরদৌস স্যার টার্নিনে দিয়েছি স্যার, একটু দেখবেন সাবমিট হয়েছে কিনা। অসুবিধা নাই, সাবমিট করলে তাহলে আনসাবমিট লেখা আসছে কিনা আমি দেখে দিব। আমি আরেকজন সমস্যা আছে তারটা মিট আপ করি। তুমি এই যে মোবাইলে আসলে কি ইওর অর্ক লেখা আসছে কিনা? মোবাইলে কোথাও স্যার মোবাইলে ডক্স অ্যাপসটা থাকতে হবে তাই বলতেছে না, মোবাইল না? জি স্যার আমি মোবাইলে। তাহলে ওখানে কি ইওর ওয়ার্কস পর্যন্ত কি আসতে পেরেছি? জি স্যার। ওখানে কি একটা অ্যারো কি আছে পাশের দিকে? এখানে একটা অ্যারো ক্লিক করে চাপ দাও। আপার অ্যারো কি আছে ওখানে একটা দেখাচ্ছে? আপার অ্যারো কি না কি দেখা? স্যার অথবা অ্যাড লেখার জায়গাটা চলে আসছে জি অ্যাড ওয়ার্ক থেকে। আচ্ছা, অ্যাড অর ক্রিয়েট থেকে ওই ডক্স এর ক্লিক করলে লেখার জায়গাটা চলে আসছে। গুড। তাহলে লেখার জায়গা চলে আসলে আমি এটা লিখে ফেলবো। এখানে একটা লিখলেই অটোমেটিক্যালি উপরের দিকে টার্ন ইন লেখা চলে আসবে। স্যার আমি মোহাম্মদ মাজাহারুল হক স্যার গেছে কি আসতে পারে, উপরের দিকে নাও আসতে পারে। ওটা লেখার পরে ওখানে ওর নিচেই মনে হয় লেখা আসবে কোথাও টার্ন ইন। জি স্যার আসছে, আমি এখন লিখতেছি। ওকে ফাইন। আর কারো স্যার আমারটা কি গেছে মোহাম্মদ মাজাহারুল হক? গেছে কিনা এটা বুঝবো কি করে? স্যার আপনার এখানে না, মানে আনসাবমিট লেখা আসছে। টার্ন ইন করার পরে কি লেখা আসছে? স্যার আমার আসছে টার্ন ইন করার পর আনসাবমিট লেখা আসছে, পরে আনসাবমিট দিয়েছি স্যার। তাহলে বুঝতে হবে যে আসছে। যেমন এখানে 8 জনেরটা চলে আসছে। কে কে আসছে? অনন্দিয়া না কি জানি, অনন্দি আসছে। তারপরে ফারিন আসছে, ফয়সাল আসছে, জান্নাতুল হুর আসছে, তারপরে মেহেদি হাসান আসছে, রহিমা আক্তার আসছে, শামিমা সুলতানা আসছে, সুমাইয়া আসছে, সুমাইয়া ইসরাত আসছে, তহিদুর রহমান। এই কজনেরটা আমি এখানে স্ক্রিনে দেখি। মোহাম্মদ মাজাহারুল হক গেছে স্যার। হ্যাঁ মাজাহারুল হক। স্যার আমিও তো দিয়েছি স্যার, আনসাবমিট আসছিল কিন্তু আমারটা তো দেখাচ্ছে না স্যার। কেন, কি নাম? স্যার আনসাবমিট আসলে কি করব স্যার? যে গেছে আনসাবমিট আসলে বুঝতে হবে যে গেছে। আচ্ছা, টার্ন ইন দেওয়ার পর তো গেল স্যার। টার্ন ইন গেলে তারপর সাবমিট কথা লেখা আসার কথা। আচ্ছা স্যার আমি মোবাইলে করছি স্যার, আমি একটু আপনাকে বলি যে আমি ক্লাসরুমে ঢুকেছি, অ্যাক্টিভিটি আসছে, এখন আমি ভিউ অ্যাসাইনমেন্টে দিলাম। ভিউ অ্যাসাইনমেন্টে দেওয়ার পর স্যার আমি যে এখানে ক্রিয়েট অ্যাড অর ক্রিয়েট আসছে, আমি অ্যাড অর ক্রিয়েটে দিলাম, তারপর ডক্স ফাইলে গেলাম, একটা ফাইল ক্রিয়েট হয়েছে। হ্যাঁ আচ্ছা স্যার রাইট, ফাইল ক্রিয়েট হ্যাঁ স্যার। তারপরে সেই ফাইলে লিখলাম, তারপরে কি? হ্যাঁ স্যার এই যে এডিট, হ্যাঁ আমি লিখছি স্যার। আচ্ছা লেখো। স্যার উনি হচ্ছে ওই আনসাবমিট অপশন আসছে পরে আবার আনসাবমিট করে দিয়েছে, তাহলে তো হবে না। না আনসাবমিট করলে তো আবার ব্যাক করবে। ও স্যার আমি আনসাবমিট অপশনে স্যার ক্লিক করে দিয়েছিলাম। না তাহলে আবার সাবমিট, আবার টার্ন ইন করো। আবার টার্ন ইন করব। আনসাবমিট করা মানে সে ব্যাক করে দিল, তোমার ব্যাক করায় নিয়ে আসলা তুমি। কি নাম? স্যার জান্নাত ফেরদৌস স্যার। জান্নাত ফেরদৌস তো আমি নাম পড়েছিলাম, সে তো উঠছিল। না স্যার জান্নাত হুর পড়েছিলেন স্যার। ও জান্নাত হুর পড়েছিলাম, রাইট। ওই জন্য আবার সাবমিট করে দাও, টার্ন ইন করে। স্যার এই যে আনসাবমিট হ্যাঁ লেখা আসছে স্যার, এখন কি হয়েছে? এখন চলে আসবে, 1 মিনিট দেরি হতে পারে বাট চলে আসবে।